স্যার, আমাদের গ্রুপে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, আম, রেগুলার গ্রুপে ভিডিও আছে, সবগুলো আছে। আর তোমরা জি এই স্যার। লিঙ্ক গুলা যেগুলো দিলাম এগুলো স্যার, তোমরা। গ্রুপের ভিডিওগুলো কি থাকবে সবসময়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে থাকবে। আর এইখানে হলো একসাথে সবগুলো ও, 19টা আচ্ছা। ক্লাসের লেকচার একসাথে দেওয়া হলো, যেন তুমি অবসর সময়ে শুনে নিতে পারো আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ স্যার। তো তো এই ক্লাসের পরে শাহাদাত এটা ভাই আর একটু অনুমতি হোয়াটসঅ্যাপ চেক জি করেন স্যার, ঠিক প্লিজ। আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। তো আজকে আমরা মূলত কোন অংশে যাব? আমরা তো অলরেডি একদম শেষ পর্যায়ে, তাই না? শেষ পর্যায়ে না? আজকে মডেল পিরিয়ড শুরু। মডার্ন পিরিয়ড। তাহলে আমরা ইতিমধ্যে 8টা যুগ পড়েছি। 8টা যুগের যে সিকোয়েন্সটা যদি মনে রাখো, প্রথমে আমার প্রথম পড়া কি ছিল? আমাদের প্রথম পড়াটা কি ছিল বলো? পিরিয়ড লিটারেচার পিরিয়ড, ইম্পর্টেন্ট পিরিয়ডস। তারপরে কি পড়ছি বলো? তারপর রোমান্টিক পিরিয়ড পড়ছি। নো, না উইলিয়াম না, উইলিয়াম শেক্সপিয়র। শেক্সপিয়র। আমরা শেক্সপিয়রের পড়ছি আগে। শেক্সপিয়র পড়ার পরে রোমান্টিক পিরিয়ড। তো মনে রেখো যে একটা কথা, শেক্সপিয়র এবং রোমান্টিক পিরিয়ড পড়ার মধ্যে কিন্তু আমরা অনেক লিটারি টার্ম অনেকগুলা কমপ্লিট করে ফেলছিলাম, তাই কি না? তারপরে আমরা যখন মডার্ন এই যে সরি, তারপরে লিটারি টার্ম গুলারে আমরা আবার আলাদাভাবে ক্লাস দিলাম। এরপরে আমরা লিটারি টার্ম শেষ করার পরে আমরা আবার যুগ বিভাগ অনুযায়ী চলে আসছি অ্যাংলো স্যাক্সনে। আমরা প্রথমে একটা শীটের মধ্যে রেনেসা পর্যন্ত পড়ছি, অ্যাংলো স্যাক্সন। তারপরে কি বলো, অ্যাংলো নরম্যান মানে অ্যাংলো স্যাক্সন, মিডল ইংলিশ পিরিয়ড, তারপরে এলিজাবেথান পিরিয়ড, জেকোবিয়ান পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড, সবগুলো একসাথে রেনেসা। মানে টোটাল রেনেসা পর্যন্ত, অ্যাংলো স্যাক্সন থেকে রেনেসা পর্যন্ত, তাই কিনা বলো? তারপরে সেটা শেষ করার পরে আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড পড়েছি। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কয়টা ভাগে ভাগ করছি বলো? তিনটা। তিনটা। এই তিনটা তিনটা ভাগ। ভাগ, তিনটা ভাগে তিন আমরা ভাগে। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড শেষ করলাম। আহ, আম, এখানে রেস্টোরেশন, অগাস্টান, এজ অফ সেন্সিটিভিটি। তার লিঙ্ক তারপরে গুলার মধ্যে এর পরে দশম নবম তো দেখছি না। আহ, আচ্ছা, পরে অ্যানালাইসিস করো, ধরো। আজকে ক্লাস তুমি একটু ইয়ে করো না, আজকে তিনটা দেখো, পরে কোনোটা প্রবলেম হলে সলভ করবো, হ্যাঁ? জি আচ্ছা স্যার। মানে সলভ আমি নিজে করতে পারবো না, যে ওই পারভেজেই করতে হবে আর কি। আমি পারভেজের নক করতে হবে যে কি প্রবলেম। তারপরে রোমান্টিক পিরিয়ড আমরা আগে পড়ছি। তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড পড়তে গিয়ে আমরা শুরুতে আহ, গ্রিক লিটারেচারের কিছু ধারণা নিয়েছিলাম, তাই না? ইউলিসিস বা ইলিয়াড, ওডিসি, এই সমস্ত গল্পগুলো আমাদের ধারণা ছিল। তারপরে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড পড়লাম। তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড কমপ্লিট করার পরে এখন কি পড়ছি বলো? মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, মডার্ন পিরিয়ডের মধ্যে কি শুরু হয়েছে বলো? নোবেল পুরস্কার দেয়া, তাই কিনা বলো? নোবেল পুরস্কার শুরু হয়েছে না? তো গত জি ক্লাসে স্যার। আমরা আলোচনা করছি যে কোন কোন সাহিত্যিকরা নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না বলো? কোন কোন সাহিত্যিকরা নোবেল পুরস্কার পেয়েছেন তার একটা ধারণা আমরা পেয়েছি। নোবেল পুরস্কার কারা কারা পাইছেন। তো আহ মডার্ন এই গত ক্লাসে আমরা এদের নিয়ে আলোচনা করছি, নোবেল পুরস্কার যারা যারা পাইছেন, তাই না? তো আমরা এটা মাথায় রেখে যে মডার্ন পিরিয়ডে আমরা অনেক রাইটার আছেন, কিন্তু আসলে সবাই রাইটার না। আমরা বলেছি যে এখানে অনেকে আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো লেখক ছিলেন না, রাজনীতিবিদ। এপিজে আব্দুল কালাম তো বিজ্ঞানী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু তিনিও সাহিত্যিকের খাতায় নাম উঠিয়েছেন। তারা যদি আত্মজীবনীমূলক কোনো গ্রন্থ লিখেন অথবা কোনো আহ, নিজের আগ্রহের বিষয়, ইন্টারেস্টের বিষয়, যেমন ধরো বার্টন রাসেল সাহিত্যিক না, কিন্তু তিনি দার্শনিক। কিন্তু দর্শনটাকে এমন ভাবে সাহিত্যের সব ফ্লেভার দিয়েছেন, অতএব তিনি সাহিত্যিকে উইনস্টন চার্চিল। তো এরকম আর কি। তো এই ধরনের অনেক রাইটার আমরা পাবো যারা মূলত লেখক না, কিন্তু তাদের লেখাগুলো কালজয়ী হয়েছে। তো এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জয়নুল আবেদিন মোহাম্মদ আব্দুল কালাম, তার একটা বিখ্যাত গ্রন্থের নাম হলো উইংস অফ ফায়ার। বুঝছো কিনা? উইংস অফ ফায়ার সাথে একটু মাথায় রেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আমার মাওলানা আবুল কালাম আজাদের লেখা। ইন্ডিয়া উইন্স ফ্রিডম হলো আবুল কালাম আজাদের লেখা। একটা বই মনে রাখলে চলবে, উইংস অফ ফায়ার। আমার মনে হয় নীল খেতে হাঁটতে গেলে তুমি উইংস অফ ফায়ার অনুবাদটা পাইবা এভেলেবেল। তোমরা কেউ দেখছো কিনা আমার একটু বলো তো। জি স্যার, দেখেছি স্যার। জি স্যার, উইংস অফ ফায়ার দেখছি। এটা পাইবে, এটা একটা অসাধারণ, অথবা তার শ্রেষ্ঠ অটোবায়োগ্রাফি। আহ ইংলিশ আবুল কালাম, ভার্সনটাও দেখছিলাম। যদি বলো যে এপিজে আব্দুল কালাম আছে না, ধর আমরা উইলিয়াম শেক্সপিয়রকে কোট হিসেবে আমরা জানি যে উইলিয়াম শেক্সপিয়র, ফ্রান্সিস বেকন, আরেকজনকে বলো আলেকজান্ডার পোপ, ওনারা কিসের জন্য বিখ্যাত ছিলেন? কোটেশনের জন্য, তাই না? কোটেবল কোটস, মানে এত কথা বলছেন যেগুলা।
সেই আধুনিক যুগে যদি বলো যে সবচেয়ে বেশি কোট কাকে করা হয়, তাহলে আমরা কাকে বাদ দিতে পারবো না বলো? কার কথা? এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, তার মানে দেখবো যে মানুষের হৃদয়ের কথাটা কিভাবে তিনি নিয়ে আসছেন। হ্যাঁ, তো ওয়ান বেস্ট বুক ইজ ইকুয়াল টু 100 গুড ফ্রেন্ডস। একটা ভালো বই 100টা কি বলো, 100টা কিসের সমান? ফ্রেন্ডের সমান। 100টা সুসমান। ভালো বন্ধুর। বাট ওয়ান গুড ফ্রেন্ড ইজ ইকুয়াল টু এ লাইব্রেরি। কি চমৎকার কথা, দেখছো? একটা ভালো বন্ধু কিসের সমান বলো? লাইব্রেরি স্যার। অসাধারণ না? সাকসেস ইজ হোয়েন ইউর সিগনেচার চেঞ্জেস টু অটোগ্রাফ। তোমার সফলতা যখন কি, তোমার স্বাক্ষর যখন অটোগ্রাফে রূপান্তরিত হয়, তখন সেটাকে সাফল্য বলে। কি অসাধারণ কথা! তো এটার জন্য তোমার জি সময় স্যার। লাগবে। আর তোমার 2-2.5 বছর মেয়াদ আছে সর্বোচ্চ। 2 বছর, 2-2.5-3 বছরের মধ্যে যদি তোমার সিগনেচার যদি অটোগ্রাফে রূপান্তরিত না হয়, এরপরে বহুত সময় লাগবে, অনেক কলকাঠি নাড়তে হবে। তো এটাই বিষয় মনে রাখবো যে তুমি জাস্ট, বাংলাদেশ তো ক্যাডার হইলে মানুষ হিরো হয়। তো তোমার কথা বাণীতে রূপান্তরিত হবে, দেখবে তুমি যাই বলো তাই মনে করবে মানুষ কিছু একটা হ্যাঁ অলৌকিক গল্প বলতেছো, এরকম আর কি। তো কারণ অনেক কারণও আছে এর পেছনে, কারণ ফাইটার তো রিয়েল ফাইটার, কারণ কতগুলা মানুষের সাথে যুদ্ধ করে, কতগুলা মেধাবীর সাথে যুদ্ধ করে তুমি টিকে আছো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অতএব অস্বাভাবিক কিছু না। উইংস অফ ফায়ার, পরে হলো উম এটা হলো ওনার সবচেয়ে বহুল প্রচলিত যে কোটেশনটা হলো, ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি হোয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট উইল নট লেট ইউ স্লিপ। এটা কি খাতার উপরে, বইয়ের কর্নারে, দেয়ালের মধ্যে লেখা না থাকলে দুঃখজনক বিষয়, যে মানুষ ঘুমিয়ে যা দেখে তার স্বপ্ন নয়, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। এই যে ধরো মানে ক্লান্তি নাই, ক্লান্তিহীন ভাবে তুমি, বিসিএস প্রার্থীর বৈশিষ্ট্য কি, তুমি, আমি মাঝে মধ্যে তুমি না পাটাপা খাও কিনা, এটা একটা প্রমাণ। তুমি যে বিসিএস পড়াশোনা করতেছো, একটা বড় প্রমাণ হলো তুমি মাঝে মধ্যে নাপা, প্যারাসিটামল, এই জন্য পেইন কিলার জাতীয় কিছু খাবার মানে মেডিসিন নিতে হয়, কারণ সারাদিন বসে থাকার কারণে পিঠে ব্যথা করতে পারে, মানে একদম পুরা তাই না, কিছু শারীরিক ক্লান্তি থাকতে পারে। তো মনে রাখবো যে এইটাই হলো তোমার এই জার্নি। 3 মাস, 3 মাসের মধ্যে, আমি গ্রামার ক্লাসে বলছি, 3 মাসে তুমি তোমার ভাগ্যের পরিবর্তনের মূল নিয়ন্ত্রক। যে 3 মাস পরে কে নবম গ্রেড ক্যাডার হবে, কে নবম গ্রেড নন ক্যাডার হবে, কে 12তম গ্রেডে চাকরি করবে। এই 3 মাসের মধ্যে তোমার জীবনের গতিপথ নির্ধারিত হবে। মার্চে পরীক্ষা হয়ে যাবে নিশ্চিন্তে। তোমরা শুধু এই যে আগের কথা আবার রিপিট করলাম, জাস্ট ডিটাচড ইউর সেলফ, ডিটাচড ফ্রম দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে তোমার বই, এই প্রস্তুতি ছাড়া কিচ্ছু না, আর কোনো কিছুই নাই। যেহেতু ইউ হ্যাভ ইনভেস্টেড এ লট অফ মানি অ্যান্ড টাইম হিয়ার, কারণ অনেক কিছু ইনভেস্ট করে ফেলছো এখানে। অতএব এখান থেকে পিছু হটা এটা কাপুরুষতা। ওকে, হ্যাঁ। তো লেখা রেখো, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক দ্য সান, ফার্স্ট বার্ন লাইক ইট। দেখছো মানে এ, কথাটা কি মানে বলছে, যে যদি সূর্যের মতো জ্বলে উঠতে চাও, তাহলে আগের মতো পড়ো। কিন্তু আমরা পুড়তে চাই না, কিন্তু জ্বলে উঠতে চাই। বুঝছো বিষয়টা? না পুড়েই কি হইতে চাই বলো, জ্বলে উঠতে চাই। তো এখন হলো তোমার পড়ার সময়। ইফ ইউ ফেল নেভার গিভ আপ, বিকজ ফেল মিনস ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। কি অসাধারণ তার এক্সপ্লেনেশন! যে ফেইল মানে হলো যে ব্যর্থ হয়েছি, মানে নো, এটা হলো আমার প্রথম শিক্ষা হয়েছে এখানে। এন্ড মানে এটাই শেষ না, এফোর্ট নেভার ডাইজ। দেখছো? নো, পারিব না এই কথাটি বলিও না আর। হ্যাঁ, নো, নো বলা যাবে না। নো মানে হলো নেক্সট অপরচুনিটি। হ্যাঁ, ইফ ইউ গেট নো, নো এজ এন আনসার, না মানে আমার দ্বারা হবে না, বলছে যে নেক্সট অপরচুনিটি। হ্যাঁ, ওকে। হাউএভার আবুল কালাম, এপিজে আব্দুল কালাম আমাদের যদি বলো বই হিসাবে একটাই গুরুত্বপূর্ণ, উইংস অফ ফায়ার। এমনি ইগনাইটেড মাইন্ডস, টার্গেট 3 বিলিয়ন, টার্নিং পয়েন্টস, এগুলো তার বিখ্যাত বই, কিন্তু সবচেয়ে জনপ্রিয়, বহুল আলোচিত এবং অনেকগুলো ভাষায় যেটা অনুদিত হয়েছে, উইংস অফ ফায়ার। এসি ব্র্যাডলি, শেক্সপিয়রের ক্রিটিকের নাম নিশ্চয়ই শুনছো তোমরা। শেক্সপিয়রের ক্রিটিক কারা কারা? তোমরা যদি বলো যে আমরা একদম পুরা শেক্সপিয়রের ক্রিটিক যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, শেক্সপিয়রের প্রথম ক্রিটিক যে একদম শেক্সপিয়রকে 2 চোখে দেখতে পেত না, কে সে? এসি ব্র্যাডলি। হুম, এসি ব্র্যাডলি স্যার। নো। প্রথম ক্রিটিক পাইছো কাকে জানো? ওই যে শেক্সপিয়রের 2 চোখে দেখতে পারতো না, ওনার নাম হলো, স্যামুয়েল জনসন। নো, মিল্টনের সমসাময়িক।
ডিগবাজি টিগবাজি খেয়েছিল? ড্রাইডেন। জন ড্রাইডেন। ড্রাইডেন। জন ড্রাইডেন তিনি শেক্সপিয়র অন্ধ সমালোচক ছিলেন, তিনি শেক্সপিয়র কোনো কবি মনে করতেন না। কিন্তু শেক্সপিয়রের মেরিট এবং ডিমেরিট নিয়ে প্রথম যিনি আমাদের সামনে উপস্থাপন করলেন তার নাম ডক্টর স্যামুয়েল জনসন। এই প্রিফেস টু শেক্সপিয়রের মধ্যে তিনি শেক্সপিয়রকে বলেছিলেন পয়েট অফ হিউম্যান নেচার, অনেক কিছু তিনি উপস্থাপন করছেন শেক্সপিয়র সম্পর্কে। শেক্সপিয়রকে প্রথমবারের মতো শেক্সপিয়র যে একজন জাত কবি তাকে আমরা উপস্থাপন করলেন কে? স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন। শোনো, স্যামুয়েল জনসন কিন্তু শেক্সপিয়রের শুধু মেরিট বলেন নাই, কিছু ডিমেরিটও বলছেন। এবং একটা উল্লেখযোগ্য ডিমেরিট হলো শেক্সপিয়র ট্রাজিকমেডি রচনা করছেন। তাহলে ডক্টর জনসন বলেন এরিস্টটল তো ট্রাজিকমেডি লিখতে নিষেধ করছেন, যে একটা তিনি বলছেন একটা নাটক হয়তো ট্রাজেডি হবে নইলে কমেডি হবে, একই সাথে ট্রাজেডির মধ্যে কমেডি, কমেডির মধ্যে ট্রাজেডি গ্রহণযোগ্য না, এটা এরিস্টটলের তত্ত্ব। অতএব শেক্সপিয়র এটা ভুল করেছেন। এটা ছিল ডক্টর স্যামুয়েল জনসন। কিন্তু পরবর্তী যুগের যত ক্রিটিক আছে, যেমন ধরো এসি ব্র্যাডলি, একজন বিখ্যাত ক্রিটিক, এছাড়া পরবর্তী যারা ক্রিটিক ইয়ে আছেন, ওনারা বললেন যে শেক্সপিয়র কেন অ্যারিস্টটলকে ফলো করতে হবে? বুঝছো কিনা? শেক্সপিয়র তো নিজেই একটা কি বলো একটা ধারার পায়োনিয়ার। তো শেক্সপিয়র নতুন ধারা তৈরি করছেন। তিনি তো এমন মানে অবুঝ বা নির্বোধ না যে তিনি একজন গুরু মানতেই হবে, তিনি নিজেই গুরু। ওকে, এই হলো এসি ব্র্যাডলি। তিনি শেক্সপিয়র একজন বিখ্যাত শেক্সপিয়ারিয়ান ট্রাজেডি তার বিখ্যাত, ফেমাস ক্রিটিক অফ শেক্সপিয়র। অ্যান্থনি মাসকারেনহাস, নাম না বললে চলে। আমার হয়তো শোনো, আমি বলে রাখি, এখানে যদি আমি নিয়ন্ত্রণ হারাই ফেলি তাহলে আমি মডার্ন এজ দুইটা ক্লাসে শেষ করার প্ল্যান থাকলেও হয়তো পারা যাবে না, 3টা ক্লাস লাগবে। অ্যান্থনি মাসকারেনহাস হলো পাকিস্তানি জার্নালিস্ট। অ্যান্থনি মাসকারেনহাসের সম্পর্কে আমি একটু যদি তোমাদেরকে আগে ধারণা দিয়ে রাখতে চাই, অ্যান্থনি মাসকারেনহাসটা কে একটু আগে চিনতে হবে। হু ইজ অ্যান্থনি মাসকারেনহাস? অ্যান্থনি মাসকারেনহাসের নাম কি তোমরা শুনছো কিনা একটু আগে মন বলো। জি স্যার। ধানমন্ডি জি স্যার, 32 নম্বরে। ওনার একটা ভিডিও ডকুমেন্ট আছে। নো 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 নো, আমি বলি ধানমন্ডি 32 নম্বরে যাও নাই এমন কেউ আছে কিনা 32 নম্বরের ভিতরে? জি স্যার, গিয়েছি হ্যাঁ বা না? অনেকবার। ভিতরে যায় না। আচ্ছা, 32 নম্বর প্রত্যেকদিন যাওয়া আশা করছি, কিন্তু ধানমন্ডি 32 নম্বরে যে বঙ্গবন্ধুর বাড়িটা, বর্তমানে যে জাদুঘর, এটাকে কি এটাতে অনেকবার গেছো এমন কেউ আছে কিনা? জি স্যার, আমি 2বার গিয়েছি। আর যদি কেউ না যেয়ে থাকো তাহলে মনে রাখবা যে তোমার ভেতরে একটা মানে আমাদের যে জাতীয়তাবোধ, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে মানে দেশপ্রেম, এই সবগুলারই মনে হয় একটা আছে না, একটা ঢিলে ঢালা ভাব আছে, ঘাটতি আসে বলবো না। কারণ 32 নম্বর মানে বাংলাদেশ। এইখান থেকে কিন্তু ঘোষণাটা দেওয়া হয়েছিল যে তুমি কোন দল করো, তুমি জামাত ইসলামী করো, তুমি হেফাজত করো, বিএনপি করো, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যকে যে ভুলা যায় এখানে, তুমি এটা এক ধরনের নির্মমতা, এটা এক ধরনের অবিচার। তো মনে রাখবো যে ওইখান থেকে কিন্তু ওইখানে যে উপলব্ধি করবা, যে এখান থেকে বলছিলেন যে দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ হোয়ার এভার ইউ মাইট বি এন্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ। পুরো ঘোষণাটা আছে, আমরা পাবো সামনে। তো হাওয়েভার ওইখানেই গেলে দেখবা যে 3 তলা বা 4 তলায়, 3 তলায় দেখবা যে এখানে একটা বিশাল কলাম আছে, পত্রিকার একটা কাটিং আছে, না হলে অ্যান্থনি মাসকারেনহাসের জেনোসাইড। তো অ্যান্থনি মাসকারেনহাস আমি একটা মিনিট গল্প না বললেই খারাপ লাগবে। তার 2টা বই বিখ্যাত, একটা হলো তোমার দ্য রেপ অফ বাংলাদেশ, আর একটা হলো বাংলাদেশে লিগেসি অফ ব্লাড। একদম নীল খেতে তুমি হাঁটতে গেলেই এই বইটা চোখে না পড়াটাও দুঃখজনক বিষয়। এভরি লেভেল, তুমি 140 টাকা দাম নেবে, ওরা দাম চাইতে 200-250 টাকা চাইবে, তুমি 140-150 টাকা দিয়ে নিতে পারবা বাংলাদেশ রক্তের ঋণ। আর একটা হলো দ্য রেপ অফ বাংলাদেশ। তো এখন দ্য রেপ অফ বাংলাদেশের ভূমিকা তিনি বললেন যে 1971 সালের ধরো 7 এপ্রিল, মানে এপ্রিল মাসের তারিখটা আমার হয়তো স্কিপ করতে পারে, আমরা বাংলাদেশে 8জন বা 7জন সাংবাদিক আসলাম পশ্চিম পাকিস্তান থেকে। হ্যাঁ, আসার পরে আমি ছাড়া বাকি 6জন বা 7জন যারা ছিলেন, 6জন সাংবাদিক রিপোর্ট পাঠালেন যে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল। মনে রাখবা, এটা কিন্তু 1971 সালের 26শে মার্চ ঘোষণা হয়েছে, 25 মার্চ কালো রাত হয়েছে, অনেক মানুষ হত্যা করছে, এরপর কিন্তু যুদ্ধের দাম বাইরে গেছে। এরপরে 10-15 দিন পরে পাকিস্তান থেকে সাংবাদিকরা আসলো, ওরা এসে রিপোর্ট পাঠালো বাংলাদেশের অবস্থা, পূর্ব পাকিস্তানের অবস্থা স্থিতিশীল। অ্যান্থনি মাসকারেনহাস বললেন যে আই ফিয়ার মাই লর্ড, আমি আমার খোদারে ভয় করছি।
আমি এই, ঢাকা ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, পুরা ঢাকা শহর দেখলাম যে একটা নিস্তব্ধ, চারিদিকে বারুদের গন্ধ। হুম, তারপরে উম, আরাফাত একটু পরে বলতেছি। তারপরে নিস্তব্ধতা, হ্যাঁ। তারপরে মানুষের মধ্যে হাহাকার, মানে আর্তনাদ, হ্যাঁ, এই যে কতগুলো লোক ইয়া মেরে ফেলছে, হ্যাঁ। তারপরে তিনি কি করলেন, তিনি সেইখান থেকে তোমার কি করছেন, থাইল্যান্ড গেছেন, সব তথ্য তথ্য নিয়ে থাইল্যান্ড গেছেন। থাইল্যান্ডে যাওয়ার পরে তিনি সেখান থেকে চলে গেছেন লন্ডনে। লন্ডনে যে বিখ্যাত সানডে টাইমস পত্রিকায়, বড় পত্রিকাটার নামটা কি? দ্য সানডে টাইমস। সানডে টাইমস পত্রিকার মধ্যে বিখ্যাত সেই কলাম ছাপালেন, সেটার নাম হলো জেনোসাইড। দাঁড়াও, এটা বলার আগে বলে রাখি, যদি আমরা দুইজন সাংবাদিককে দুইজন সাংবাদিককে স্মরণ করতে চাই ইতিহাস ঐতিহ্য, তাহলে দুইজনের মধ্যে একজনের নাম হলো সাইমন ড্রিং, আরেকজনের নাম হলো অ্যান্থনি মাসকারেনাস, যাদের অবদান অনস্বীকার্য। রাধানাথ 9টার রেকর্ড পাইলে বাকিটাও পাইবা, ওই ইকফার সাথে যোগাযোগ করো, বা ওই শাহাদাত আছে। কি বললাম না, লাইন কোথায়, আমি কোথায় ছিলাম? দুজন সাংবাদিকের কথা বলছেন। ও, একজন সাইমন ড্রিং, সাইমন ড্রিং ও সেম। হুম, সাইমন ড্রিং, তুমি সাইমন ড্রিং এর নিউজটা তুমি একটু গুগলে সার্চ দিয়ে পড়বা। তোমার এই যে স্যার জেনোসাইড ছাপাইলেন এটা বলতেছিলেন। যারা সাইমন ড্রিং, আগে একটু সাইমন ড্রিংটা বলে নেই। সাইমন ড্রিং কি করছিল, তোমার সাইমন ড্রিং আসছে, ওই প্রথমত মনে রাখবা যে ইতিহাসটা যদি একটু ভালো করে দেখো, 26শে মার্চের আগে বঙ্গবন্ধু যখন 7ই মার্চ ভাষণ দিলেন, তারপর কিন্তু বিদেশি সাংবাদিক যত আছে সব কিন্তু বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছিল। কিন্তু সাইমন ড্রিং কিন্তু জীবনের সব ঝুঁকি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বর্তমানে আবার হোটেলে ইন্টারকন্টিনেন্টাল নামে আসছে না, এই শাহবাগ বাংলা মোটরে ইন্টারকন্টিনেন্টাল না, হোটেল জি স্যার। ইন্টারকন্টিনেন্টাল নাম আবার নতুন ওই নামে তো ফিরে আসছে, তাই না? জি শেরাটন স্যার। আবার এই নামে ফিরে আসছে না? হ্যাঁ, ওই হোটেলের ছাদে কিচেন রুমে লুকিয়ে ছিলেন। তারপরে 26শে মার্চের মধ্যে, হ্যাঁ, তোমার 26শে মার্চ এই তিনি এই ঘটনাগুলার লুকায়িত সাক্ষী। তিনি এই সব ঘটনা টটনা দেখা আস্তে তিনি চলে গেছেন লন্ডনে। যাওয়ার পরে তিনি পত্রিকায় ছাপালেন যে তুমি সাইমন ড্রিং এর নিউজটা একটু পড়লে তোমার কলিজার মধ্যে ধপ করে উঠবে। প্রথম লাইনটা কেউ একটু কাইন্ডলি সার্চ দিয়ে বের করো তো, সাইমন ড্রিং এর নিউজের প্রথম লাইনটা, ইন দ্য নেম অফ গড, বুঝছো কিনা, আল্লাহর নামে, মানে বাংলাদেশকে মানে মানে আল্লাহর নামে আর অখণ্ড পাকিস্তানের নামে বাংলাদেশে মানে একদম পুরা বুলেট দিয়ে অসংখ্য মানুষের প্রাণ ঝাঁঝরা করে বলা হয়েছে। ইন দ্য নেম অফ গড, আমার যতটুকু মনে পড়ে নিউজটা এরকমই ছিল। কেউ কাইন্ডলি একটু বের করে ফেললো, তুমি বুঝতে পারবা যে এই যে একটা মানে রিক্সাওয়ালা কার যে মানে নির্বিচারে মানুষ মেরে ফেলছে। ওইখানে তিনি শেষের দিকে এরকম বলছিল যে যে মানে এরকম ধরনের ঘটনা বিরল, যে এই তোমার শুধু এই নির্বিচারে নিরীহ মানুষকে এইভাবে এসা অতর্কিত ভাবে হামলা চালায় এই অসংখ্য মানুষের প্রাণ বিনাশ করা, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। তো যাই হোক, এই এরপরে এটাতে এটাতে কিন্তু পৃথিবীবাসীর টনক তখনও নড়ে নাই। পৃথিবীবাসীর টনক নড়ছে ওই যখন জুন মাসে যখন জেনোসাইড কলামটা ছাপা হয়েছে, তখনই দেখলো যে বাংলাদেশে শুধু একটা কি যুদ্ধ চলছে না বলো, মানে গৃহবিবাদ চলছে না, বাংলাদেশের চাপিয়ে দিয়ে নিরীহ মানুষের উপর একটা যুদ্ধ চলছে। তখনই ইন্দিরা গান্ধী বললেন যে আমি এই অ্যান্থনি মাসকারেনাসের এই স্যার নিউজটা পড়ার পরেই, হ্যাঁ। স্যার আমি এই রিপোর্টটা পাইছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, না আমি বলতে চাচ্ছিলাম যে ওই অ্যান্থনি মাসকারেনাসের নিউজটা বের করতে পারো কিনা সেটা দেখার জন্য। উম আচ্ছা, তারপরে বলো কি বললেন না, উম আহ, হ্যাঁ, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী বললেন যে এই নিউজটা পড়ার পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সরাসরি সামরিক কি দরকার বলো, হস্তক্ষেপ প্রয়োজন। ফলে ভারত বাংলাদেশের পাশে একেবারে সশরীরে এসে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবং বিবিসিও এটা নিয়ে লিখছে যে এই রিপোর্টের কারণে বিশ্ব বিবেক বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল। কারণ এর আগে মনে করতে হলো যে এটা একটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, পরবর্তীতে দেখলো যে এটা অভ্যন্তরীণ বিষয় না, এখানে শুধু রীতিমতোই একটা মানে একটা পক্ষকে মানে মানে দমিয়ে রাখার জন্য নির্বিচারে, হ্যাঁ, অত্যাচার করা হচ্ছে। এই হলো অ্যান্থনি মাসকারেনাস। তো এই তিনি তার বিখ্যাত, তুমি এই যে পাকিস্তান আর ভারতের মানে অনেকে এখনো কিন্তু বাংলাদেশের মধ্যে অনেকে দেখবে যে পাকিস্তান প্রীতি আছে। তুমি পাকিস্তান ক্রিকেট দলকে সাপোর্ট করতে পারো, ইন্ডিয়ান ক্রিকেট দলকে সাপোর্ট করতে পারো, এটা এটা ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু এমন অনেক মানুষ আছে যে কি করে বলো,
মানে মনে করে যে পাকিস্তান থাকলে ভালো হতো, এমন ধরনের সেন্স বাংলাদেশে এখনো আছে। তাদেরকে পড়াইবা এন্থনি মাসকারেনাসের এই যে দ্য রেপ অফ বাংলাদেশ। শোনো, এই আমাদের এই কাগজ উৎপাদিত হইতো কোন জায়গায় বলো তো? কাগজ, কর্ণফুলী পেপার মিল। শোনো, এই কম স্যার পয়সার কর্ণফুলী খুলনাতে। পেপার মিল আমাদের বাস, হ্যাঁ কোন জায়গায়? রাঙামাটিতে। তো হ্যাঁ, কাপ্তাইতে। তো এই কর্ণফুলী পেপার মিলে কাগজ আমাদের টাকায়, আমাদেরই এই কাঁচামাল নিয়ে উৎপাদন করে জাহাজে করে করাচিতে নিয়ে সেখানে সিল দিয়া আমাদের এখানে ওইখানে বিক্রি করতো 25 পয়সা, এখানে বিক্রি করতো 50 পয়সা। এই আমাদের এখানে উৎপাদন করা, এইভাবে করে কত ভাবে যে ওরা আমাদের উপর জুলুম নির্যাতন করছে, অর্থনৈতিক বলো, মানসিক বলো, সব দিক থেকে, তাই না? রাজনৈতিক বলো। তো অতএব পাকিস্তান কখনোই আমাদের জন্য কল্যাণ রাষ্ট্র ছিল না, যখন বর্তমানে যেমন দেশটা একটা অকার্যকর রাষ্ট্র। হাওয়েভার দ্য রেপ অফ বাংলাদেশ, সরি এটা পড়বা, দ্য রেপ অফ বাংলাদেশ পড়বা। আর হলো অবশ্যই আমার পড়া উচিত, আমাদের মাথায় রাখা উচিত, আমি আগে বলছি যে তোমার দ্য রেপ বাংলাদেশের রেপ অফ বাংলাদেশ পড়ছো, কিন্তু রেপ অফ দ্য ল কার লেখা? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপের লেখা রেপ অফ বাংলাদেশ, তাই না? রেপ অফ দ্য লক। দ্য রেপ অফ দ্য লক আলেকজান্ডার পোপের লেখা, তাই না? আলেকজান্ডার পোপের লেখা রেপ অফ লক। আর দ্য রেপ অফ বাংলাদেশ হলো কার বলো? এখানে পাকিস্তান অ্যান্থনি পড়বো, মাসকারেনহাস। অ্যান্থনি মাসকারেনহাস। ওকে, হ্যাঁ। তারপরে হলো কোথায় ছিলাম? আর হলো আমি বলছি 1986 সাল, মানে তোমার কোথায় এটার নাম 1986 1971 সাল থেকে, অর্থাৎ বঙ্গবন্ধুর ক্ষমতায় আসার, অর্থাৎ বঙ্গবন্ধুর যে 1971 সালে যুদ্ধের শেষ লগ্নটা থেকে শুরু করে একদম পুরা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের যে প্রামাণ্য বিবরণ, তুমি এটা অনেক ক্ষেত্রেই তুমি বাংলাদেশে লিগেসি অফ ব্লাড পড়বা। হুমায়ুন আহমেদের একটা দেয়াল ছিল, দেয়ালটার না, হুমায়ুন আহমেদের একটা উপন্যাস ছিল, নাম হলো দেয়াল। দেয়ালের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? অ্যান্থনি মাসকারেনাসের এই বাংলাদেশের লিগেসি অফ ব্লাড থেকে নেওয়া হয়েছে। ফলে এটাকে ব্যান করা হয়েছে, কারণ এখানে কিছু রাজনৈতিক বর্ণনা, যেমন আওয়ামী সরকার এটাতে খুব বেশি কি বলো, অনেক সাথে সহমত পোষণ করেন না, কারণ তিনি একসাথে বঙ্গবন্ধুর সবল দিক এবং ত্রুটি দুইটাই কি করছেন বলো, উপস্থাপন করেছেন। এই বইটা তোমরা অবশ্যই পড়বা। একটু বলে রাখি, একজন যে প্রশ্ন করছে যে এই বইটার কতটুকু গ্রহণযোগ্য, আওয়ামী লীগের যে প্রচারণা কমিটি, সেখান থেকে প্রচারণা যে মানে প্রকাশনা, যে আওয়ামী লীগের যে একটা প্রকাশনা আছে, ওইখান থেকেও অ্যান্থনি মাসকারেনাসের বাংলাদেশে লিগেসি অফ ব্লাডের অনুবাদ করা আছে। তবে মোহাম্মদ শাহজাহান যে অনুবাদটা করছেন, এটার মধ্যে যেমন একদম হুবহু অনুবাদ করছেন, ওইখানে একটু কাটছাট করে অনুবাদ করা হয়েছে। আমি আমার ইয়াটা ক্লিয়ার করতে পারছি? অর্থাৎ এখানে যে বঙ্গবন্ধুর যে কিছু ত্রুটি বা যে দুর্বল দিকগুলা যেভাবে সব তুলে ধরছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যেটা অনুবাদ করা হয়েছে, সেখানে সবগুলা কি করা হয় নাই বলো? বঙ্গবন্ধুর ত্রুটিগুলার কি করা হয় নাই বলো? উপস্থাপন করা হয় নাই হাইলাইট করা হয়নি। অনুবাদে। হ্যাঁ, অনুবাদে একটু দুইটা অনুবাদের মধ্যে একটু মানে বেশ কম আছে আর কি। হ্যাঁ, ওকে। এই হলো ওকে। দেখো, আমি যদি বললাম যে এই যে জেনোসাইড নামে আর্টিকেলটা পড়া হয়েছে, তোমরা যদি কেউ আরো যদি ইয়ে থাকো, আবেগ থাকে, তাহলে অবশ্যই, যে আমি আশা করি তুমি অ্যান্থনি মাসকারেনাসকে বাংলাদেশ, সরি বঙ্গবন্ধু 32 নম্বরে যে পড়বা। মনে রাখবা, বিসিএস প্রার্থী তুমি 32 নম্বরে যাও নাই। মুক্তিযুদ্ধ জাদুঘরটা কোথায় বলতে পারবা? আগারগাঁও স্যার, আগারগাঁও। আগারগাঁও। আগে ছিল সেগুনবাগিচায়। কি সুন্দর, প্রথম দিকে যাবা 1 সপ্তাহ, 3-4 দিন যাবা, কিছুদিন পর পরে যাবা। তোমার ওই যে উদ্যানে, চন্দ্রিমা উদ্যানে তোমার কাজ না, তোমার কাজ হলো মুক্তিযুদ্ধের জাদুঘরের কাজ। তুমি মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে যাবা, তুমি বধ্যভূমিতে যাইবা, তুমি মানে যেগুলো আমাদের হিস্টোরিক্যাল সাইট, তুমি আহসান মঞ্জিলে যাও, ওইখানে যেয়ে দেখো যে বিদ্যুতের লাইটটা, বাতিটা করে জ্বালাইছিল। তুমি পরি বিবির মাজারে যাও, তুমি সোনারগাঁয়ে যাও, হিস্টোরিক্যাল যে আমাদের সাইট গুলো আছে, ওইগুলোতে গেলে তোমার দেখো যে আরো ইন্টেন্স। তুমি যে দেখো না সোনারগাঁয়ে গিয়াসুদ্দিন আজম শাহ কিভাবে সাদামাটা একটা কবরের মধ্যে শুয়ে আছে, কত গিয়াসুদ্দিন আজম শাহ প্রতাপশালী শাসকের নাম পড়ছি, কিন্তু ওইখানে যে দেখো এই যে রাস্তা নেমে পশ্চিম দিকে কয়েক কিলোমিটার গেলে দেখবা যে সাদামাটা কবরের মধ্যে গিয়াসুদ্দিন আজম শাহ শুয়ে আছেন। তো গেলে দেখবা যে মানে হিস্টোরিক্যাল ইনসাইট, যেটা যে একটা শক্তি তোমার ভিতরে তৈরি হবে। এবার আমি রিকোয়েস্ট করলাম, অবশ্যই কোথায় দেবা বলো? বঙ্গবন্ধু 32 নম্বরে যে মানে কয়েকদিন সময় দিবা, লাইব্রেরিতে অনেকগুলো বইটি আছে, এগুলো ভালো করে পড়বো। আবার এখন আমরা অ্যাডলফ হিটলার হলো
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান ক্যাটালিস্ট। তার অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করছেন। ফুয়েরার নিজেকে তিনি লিডার হিসেবে দেন। তার গোপন বাহিনীর নাম হলো গ্যাস্টাপো। নাৎসি বাহিনীর প্রধান ছিলেন। নাজিজম, তার ইজমটাকে বলা হয় নাজিজম, নাৎসি বাহিনী। হ্যাঁ, তার প্রেমিকার নাম ছিল ইভা ব্রাউন। আত্মহত্যা করেন একই সাথে, কারণ তিনি চান নাই যে তিনি বেঁচে থাকার পরে ইভা ব্রাউন মারা না যাইতে চাইলো, তিনি তার প্ররোচনায় সে আত্মহত্যা করছে, কারণ তিনি চান নাই যে তার সবকিছু বুঝছো কিনা, সবকিছু যেন ফাঁস না হয়ে যায়। তার বিখ্যাত গ্রন্থের নাম হলো মেইন ক্যাম্প বা মাই স্ট্রাগল। অ্যালেন গেলসবার্গ, সেপ্টেম্বর অন যশোর রোড, এটা একটা প্রচন্ড বিপ্লবী, প্রচন্ড মার্কিন দ্বিচারিতার বিরুদ্ধে এক বড় আঘাত। তিনি সেপ্টেম্বর অন যশোর রোডের মধ্যে তিনি এই কবিতার মধ্যে এই যে মিলিয়ন্স অফ ডটার্স ওয়াক ইন দ্য মাড, মিলিয়ন্স অফ চিলড্রেন ওয়াশ ইন দ্য ফ্লাড, মিলিয়ন অফ গার্লস ভমিট অ্যান্ড গ্রোন, মিলিয়ন্স অফ ফ্যামিলিজ হোপলেস অ্যালোন, হোয়ার দ্য হেলিকপ্টার্স অফ ইউএসএইড স্মাগলিং, এই যে হ্যাঁ, ডোপ ইন ব্যাংকংস গ্রিনস শেড, হোয়ার ইজ দ্য আমেরিকান এয়ার ফোর্স অফ লাইট বোম্বিং নর্থ লাওস অল ডে অ্যান্ড নাইট। তুমি প্রতি 1 মিনিটে 8টা করে বোমা ফেলছো লাওসের মধ্যে, কম্বোডিয়া। হ্যাঁ, তো কই তোমার এই যে মানবতা আজকে ইয়া করতেছে। মনে রাখবা যে সেপ্টেম্বর যশোর রোডটা হইলো, তোমরা যদি কেউ ইয়া দিয়া কলকাতায় যাইয়া থাকো, কলকাতায় গেলে যশোর আমাদের বেনাপোল পার হইয়া যদি বারাণসী থেকে কলকাতা, ওই এলাকাটার মধ্যে বারাণসী একটা জায়গা আছে, কেউ গেছো কিনা তোমরা বারাণসীতে? ওই যে একটু সামনে গেলে তো বারাণসীটা, তাই না? তো ওইখানে ইন্ডিয়ান সরকার বারাসাত, বারাসাত, আমি ঠিক বলছি কিনা কেউ কি? বারাসাত, হ্যাঁ, ইয়েস, বারাসাতে দেখবা যে ওইখানে তোমার ওই যে সুয়েরেজ, যে আমাদের যে ওই যে পানি নিচে পয় নিষ্কাশনের জন্য বা পানি যাওয়ার জন্য যে পাইপ গুলার, এটা কি বলে তোমরা এগুলো? হ্যাঁ, এই যে গোল গোল পাইপের মতো, হ্যাঁ দিছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সুয়েরেজ পাইপ যেগুলা, ওইগুলা রাখছিল মাটির নিচে বসানোর জন্য। তো শত শত হাজার হাজার এগুলো তো বাংলাদেশ থেকে মানুষ যাওয়ার পরে তোমার সেখানে কি করছে বলো? আশ্রয় নিছে। আশ্রয় নিয়েছে। হ্যাঁ, তো আবার মুক্তিযুদ্ধে যদি বলো ভারতের অবদান, তুমি এখন যতই ভারত বিদ্বেষী হও, মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনেক। 1 কোটি মানুষকে ইয়ে দিচ্ছেন, কি বলে না, সহযোগিতা করছেন। তোমার ভিন্ন মত থাকতে পারে, অনেকে ইয়ে থাকতে পারে, কিন্তু যার যেটা ক্রেডিট, ভারত অবশ্যই সহযোগিতা করছে। অনেকেই বিষয়টা তুড়ি মেরে উড়ে ফেলে, ওরা ওদের ওদের টেন্ডেন্সি হলে পাকিস্তান থাকলে ভালো হতো, কিন্তু ভূ রাজনৈতিক ভাবে যেই অবস্থানে আছে দুইটা রাষ্ট্র, এরকম মাঝখানে দুইটা বিশাল ভগ্নাংশের মাঝখানে এই এই মাঝখানে ইন্ডিয়া রেখে দুইটা রাষ্ট্র কখনো একসাথে থাকতে পারে না। আর দুইটা দেশের মানসিক টেন্ডেন্সি, এই জন্য বললাম যে ইতিহাস গ্রন্থ পড়ো, তার এরপর বাংলাদেশ পড়লে বুঝতে পারবো যে কিভাবে নির্যাতন নিপীড়নটা করছে। এটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই। আমরা একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বাঁচার অধিকার ছিল। পাকিস্তানের যে রাইট ছিল, আমাদের বাংলাদেশের সেই একই রাইট থাকার কথা ছিল, কিন্তু ওরা আমাদেরকে একটা কলোনির মতো ট্রিট করেছে। তো ফলে ভারত আমাদেরকে যে সহযোগিতা করেছে, আমরা কৃতজ্ঞ। যেখানে কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজন, সেখানে তুমি কার্পণ্য করা উচিত না। মুক্তিযুদ্ধে ভারতের অবদান অবশ্যই, কি বলো, এটা এটা না হইলে আমরা স্বাধীনতা সম্ভব ছিল না। সম্ভব ছিল মনে করো, ভারত যদি সহযোগিতা না করতো? জি না। 1 কোটি মানুষকে ইয়ে করছে, তাই না? সোভিয়েত ইউনিয়ন ছিল তো, অসুবিধা কি? সোভিয়েত ইউনিয়ন তো আর আমরা যে 1 কোটি মানুষের খাওয়াই নাই। সোভিয়েত ইউনিয়ন তো নিজেই না খাইয়া আছে। সোভিয়েত ইউনিয়ন তো সাপোর্ট দিছে, ভেটো দিছে, কিন্তু প্রত্যক্ষভাবে গায়ে হয়েছে কে সেটা বলো? ইন্ডিয়া স্যার। হ্যাঁ, সহজ কথা। সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়ে তার মানে ইয়াতে ছিল, আমাদেরকে রক্ষা করছে, কিন্তু তার মধ্যে মানে গায়ে পিঠে শুয়েছে কে বলো? ইন্ডিয়া। ইন্ডিয়া। কেউ কি আর আমেরিকার সপ্তম নৌবহর তো আটকে ছিল সোভিয়েত ইউনিয়ন, তাই না? টোটাল মানে এখানে তো আর ইন্ডিয়া বলো, সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ছিল কেন? তার কারণ কারণ সোভিয়েত ইউনিয়ন কার ঐতিহাসিক ভাবে কার বন্ধু বলো? বঙ্গবন্ধুর বন্ধু। স্যার তখন কোল্ড ওয়ার চলতেছিল, কোল্ড ওয়ারে তো আমেরিকার এগেনস্টে যাওয়া লাগবে না, এগেনস্টে যাওয়া লাগবে, ফলে অটোমেটিক্যালি ভারত যে বলো। হ্যাঁ, শত্রু বন্ধু হয় সেই হিসাবে। সেম অনেক কথা আছে, হাওয়েভার আমরা ইয়ে করতে পারি না। হ্যাঁ, একদম পুরো এখানে তো ভারতেরও স্যার সেলফ ইন্টারেস্ট ছিল অবশ্যই। আচ্ছা, এই আমরা চাইছিলাম স্বাধীনতা পাকিস্তানের কাছ থেকে। একটা মিনিট, হ্যাঁ দাঁড়াও, তোমার এটা তুমি একজন একটু পড়ো, আমি একটু হালকা একটু নিয়ে আসছে, একটু আমি খেয়ে নিই, 1 মিনিট, আমার ট্রাক করবে।
দাঁড়াও, ওকে, তোমরা একটু এটা সেপ্টেম্বর যশোরটা পড়ো একটু। সেপ্টেম্বর অন যশোর রোড 152 লাইন। আরউইন অ্যালেন ছিলেন মার্কিন কবি, লেখক, গীতিকার, যিনি 1950-এর দশকের বিট প্রজন্ম এবং বিপরীত সংস্কৃতি আন্দোলনের নেতৃত্বস্থানীয় ব্যক্তি। তিনি সামরিক তন্ত্র, অর্থনৈতিক বস্তুবাদ এবং যৌন নিপীড়ন বিষয়ের জোরালোভাবে বিরোধিতা করেন। শুরুতে গিন্সবার্গ তার হাউল 1956 মহাকাব্যের জন্য সর্বাধিক পরিচিত হন, যেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদের ধ্বংসাত্মক বিশক্তিকে নিন্দা করেন। এই কবিতাটি লিখেছেন তার বিট প্রজন্মের বন্ধুদের বরণ করে নিয়ে এবং বস্তুবাদের ধ্বংসাত্মক শক্তিকে আক্রমণ করে। গিন্সবার্গ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে ভারতে অবস্থিত বাংলাদেশি শরণার্থী শিবিরগুলোতে ঘুরে বেড়িয়েছিলেন। এ সময় যশোরের অভিজ্ঞতা নিয়ে তিনি একটি কবিতা লেখেন, যার নাম সেপ্টেম্বর অন যশোর রোড, 152 লাইন পয়েম। যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তার বন্ধু বব ডিলান ও অন্যদের সহায়তায় এই কবিতাটিতে তিনি গানের রূপ দিয়েছিলেন। কনসার্টে এই গান গেয়ে তারা বাংলাদেশি শরণার্থীদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। সূত্র উইকিপিডিয়া। কবিতার বিখ্যাত কয়েকটি লাইন হলো, মিলিয়ন্স অফ ডটার্স walk in the mud, or millions of children wash in the flood, a million girls vomit and groan, millions of families hopelessly alone. কবিতাটিতে মুক্তিযুদ্ধের সময় আমেরিকার ভূমিকা সম্পর্কে গিন্সবার্গ বলেছেন, Where are the helicopters of US aid smuggling dope in Bangkok's green shed? Where is America's Air Force of Light bombing North Laos all day and all night? থ্যাংক ইউ। My pleasure, sir. আচ্ছা, এখানে মনে রাখবো যে বিসিএস ভাইবা যে প্রশ্নটা, হ্যাঁ, বিসিএস ভাইবার প্রশ্ন কি? 1 নম্বর হলো যাদের বাড়ি ওই যে তোমাদের ওই এলাকার আশেপাশে, মুক্তিযুদ্ধ নিয়ে অ্যালেন গিন্সবার্গের কবিতার কয়েকটা লাইন জিজ্ঞেস করে প্রায় সময়। এটা কত লাইন জিজ্ঞেস করে? সেপ্টেম্বর অন যশোর রোড, এটা যশোর রোডটা কোন জায়গায় অবস্থিত? হ্যাঁ, ওকে, হ্যাঁ। স্যার যশোর রোড কি যশোরে নাকি পশ্চিমবঙ্গে? তুমি বলো স্যার যশোর যশোর রোডটা কোন রোড জায়গায়? যশোরে না? যশোর রোডের একটা অংশ বাংলাদেশের একটা অংশ আছে, ইন্ডিয়ার একটা অংশ আছে। ওটাই তো, মানে যশোর এটা রোড তো যদি বাংলাদেশের বাংলাদেশে হয়, পুরোপুরি শোনো, যশোরে না। বাংলাদেশে স্যার শুনতে পাই না। সরি, এক্সট্রিমলি সরি, জরুরি ফোন আসছিল এই জন্য। আচ্ছা, কি বললাম যে একটু তোমার বলো। স্যার যশোর রোডটা যশোরেই না? যশোর রোডের একটা অংশ যশোরে, বুঝছো কিনা? আর একটা হলো কোথায় বলো? ইন্ডিয়ার বর্ডারে। ইন্ডিয়ার বারাসাতে। কিন্তু এই যে সেপ্টেম্বর অন যশোর রোড কি এটা কি ইন্ডিয়া না বাংলাদেশে সেটা বলো। বাংলাদেশ। এই, উনি বাংলাদেশে আসছে নাকি? ইন্ডিয়াতে। বাংলাদেশি শরণার্থী শিবির। হ্যাঁ, ইন্ডিয়াতে অবস্থিত বাংলাদেশি শরণার্থী শিবির, অর্থাৎ এই যে বেনাপোল দিয়ে পার হইয়া সামনে যে ওইখানে বাংলাদেশ থেকে মানুষ তো দলে দলে কোথায় চলে গেছে বলো? ইন্ডিয়াতে যে আমি যে বললাম যে ওই যে ইয়ার মধ্যে ওই যে খুব ওই যে সুয়েরেজ ইয়াগুলা ছিল, হ্যাঁ, ওইটার মধ্যে যে আশ্রয় নিচ্ছে। তাহলে এটা কি বাংলাদেশে না ইন্ডিয়া বলো? যশোর রোডটা কি বাংলাদেশে না ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে। স্যার এই বছরও তো সেপ্টেম্বর অন যশোর রোড নিয়ে একটা নাটকের মতো মঞ্চায়িত হয়েছিল এই বছর। অবস্থাতে বাংলাদেশ
ভিতরে ঢুকতেছে ওইভাবে, কেউ বাচ্চা নিয়ে, কেউ মাথায় হ্যাঁ কাপড়ের পুটলি একদম এরকমের। পুরোপুরি এটা একটা চট্টগ্রাম যশোরের শুধু একটা না, কতগুলা দেখবা যে ইয়ে আছে, এটা কি বলে না, প্রামাণ্য চিত্র। আচ্ছা, হ্যাঁ এরপর বলছো যে ভারতের স্বার্থ কিনা, মনে রাখবা যে এটা এগুলাতে ভারত, বলো ভারত কি কোনো, ভারত আগে দেখছে যে কাকে সাপোর্ট করলে ভারতের স্বার্থ রক্ষা হয়? অবশ্য প্রত্যেকটা মানুষের স্বার্থ আছে এখানে। হ্যাঁ স্যার। তুমি ভারতের স্বার্থ দেখতেছো কেন? আগে বলো আমার স্বার্থ আছে কিনা। আমি আছে যে স্যার, পাকিস্তান আমাদের স্বার্থ আছে। তুমি নিজের স্বার্থ উদ্ধারের জন্য আরেকজনের ব্যবহার করছো, কইরা আবার বলতেছো তুমি স্বার্থপর। এটা কেমন কথা হলো? সে জি স্যার। আমার স্বার্থ উদ্ধার করার জন্য আসছে, আমার স্বার্থ উদ্ধার করলে আমার যেমন লাভ তারও লাভ, তো আমি তাকে স্বার্থপর কেন বলি? আমার কথা বুঝছো কিনা? জি স্যার, উইন উইন সিচুয়েশন। হ্যাঁ অবশ্যই। পাকিস্তান দুইটা দেশের মধ্যে একটা, যেহেতু যুদ্ধ হয়েছে, দুই পক্ষের সহযোগিতা করা দরকার। একটা হলে হয়তো পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে সহযোগিতা, ভারত পশ্চিম পাকিস্তানের সহযোগিতা করবে, নাহলে পূর্ব পাকিস্তানের সহযোগিতা করতো। যদি পাকিস্তান পশ্চিম পাকিস্তান, সরি ভারত পশ্চিম পাকিস্তানকে সহযোগিতা করতো, আমরা কি জীবনের স্বাধীনতা পাইতাম? না স্যার। জি না। না না স্যার, স্যার, তাহলে ভারত দেখলো যে তার স্বার্থ কোন দিক দিয়ে রক্ষা হয়, বলো পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করলে না পূর্ব পাকিস্তানকে? পূর্ব স্যার পূর্ব পাকিস্তানকে সাপোর্ট করলে স্বার্থ সহজ রক্ষা বিষয়, হয়। সহজ হিসাব। তাহলে ভারতেরও সুরক্ষা হইলো, আর আমরাও চাইছিলাম যে আমরা যে কোনো প্রকারই আমরা কি করি বলো, স্বাধীনতা লাভ করি। স্যার, মানে স্যার আমরা পশ্চিম চাচ্ছিলাম পাকিস্তান থেকে স্বাধীনতা, আর ভারত স্বাধীনতা চাই। চাচ্ছিল যে পাকিস্তান দুইটা ভাগ হয়ে যাক। বলতে হ্যাঁ আমাদের কমন ইন্টারেস্ট স্যার এবং আমার ভারত আমার মানে কমন সোভিয়েত ইন্টারেস্ট ভারতের ইউনিয়নের যে interest আছে। সাপোর্ট, সেটা স্যার আমাদের বেশি স্মরণ করে। হুম হুম। হ্যাঁ, এবার মোট কথা হলো যে মুক্তিযুদ্ধে যাদের অবদান ছিল, মনে রাখবা এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন। ভারতের, সরি ভাইভাতে যদি কোনো মতেই তুমি অবজ্ঞার সুরে ভারত বিরোধী কোনো চিন্তা প্রকাশ করো, এটা অনেক বড় ড্রব্যাক হবে। আমরা বাণিজ্য ঘাটতি নিয়ে বলতে পারি, সীমান্ত হত্যা নিয়ে বলতে পারি, যেগুলো আমাদের সাথে সরাসরি বিরোধ আছে, এগুলো নিয়ে বলতে পারি, কিন্তু তার মানে এই না যে আমি তার স্বাধীনতার সময় আমাদের তুমি মুক্তিযুদ্ধ কি বলো, তুমি এটা পুরাটাই তো ইন্ডিয়ান সাপোর্ট। তুমি তুমি মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার থেকে শুরু করে, তাই না, এই পুরাটাই তো সাপোর্ট আছে, এটা অস্বীকার করে কেমনে মানুষ? স্যার আমার আব্বু মুক্তিযুদ্ধের সময় ছিলেন উপস্থিত, মানে তখন জীবিত ছিলেন। উনি বলেন যে যদি সোভিয়েত আমাদেরকে সাপোর্ট না করতো তাহলে আমরা সব ভিয়েতনাম হইতাম। ভিয়েতনাম যেমন 20 বছর ধরে যুদ্ধ করছে, আমাদের একই অবস্থা হইতো। নিঃসন্দেহে হ্যাঁ। মনে রাখবা যে ভারত যেহেতু সাপোর্ট, আমাদের একটা বৃহৎ শক্তি আছে, ফলে মানে ভারতের মানে যেহেতু বন্ধুর বন্ধু, ফলে সোভিয়েত ইউনিয়নে কি বলো অটোমেটিক্যালি আমাদের সাথে। চীন কেন আমাদের সাথে সাপোর্ট করে নাই সেটা বলো? চীনের সাথে বাংলাদেশের শত্রুতা কি ছিল? চীন তার সাপোর্ট ভারত করেনি থেকে এই কারণে, কারণ ইন্ডিয়া 1962 পাকিস্তান সাপোর্ট চীন করছিল। পাকিস্তানের বন্ধু চীন করে নাই। অটোমেটিক্যালি ইন্ডিয়ার শত্রু, অটোমেটিক্যালি পাকিস্তানের বন্ধু, অবধারিত বন্ধুর শত্রু শত্রু হয়ে গেছে, তাই না? এজন্য ভেটো দিছে। তো মুক্তিযুদ্ধে যে বন্ধু রাষ্ট্র আমাদের ছিল, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের মানে যেটা অবদান আছে সেটা আমরা স্বীকার করি, মানে নির্দ্বিধায় স্বীকার করি। হ্যাঁ, ওকে। আলেকজান্ডার ক্যাম্পবেল, আবার আবার মনে রেখো যে এখানে, হ্যাঁ হ্যাঁ বিট প্রজন্ম। আচ্ছা, একটু এটা নিয়ে আমার নেক্সট ক্লাসে একটু বলো, এটা বিট প্রজন্ম নিয়ে একটা বড় ব্যাখ্যা আছে। ওকে, বিট প্রজন্ম শুধু এটা আমরা বলো, মনে করাই দিও কিন্তু ক্লাসের শুরুতে। আলেকজান্ডার ক্যাম্পবেল, দ্য হার্ট অফ ইন্ডিয়া, আর্থার ক্লার্ক, অরুন্ধতী রয়, এই লাস্ট। অরুন্ধতী রয়ের বই হলো তিনটা, দুইটা উপন্যাস। তিনি সারা জীবনে উল্লেখযোগ্য দুইটা উপন্যাসে লিখছেন। একটা হলো দ্য গড অফ স্মল থিংস, আর একটা হলো কি বলো, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। একটু নামটা উচ্চারণ করে ফেলো। দ্য গড অফ স্মল থিংস, দ্য মিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। এই রাহেলার সেই গল্পটা, রাহেলা এবং এস্ত্রা, এই দুজন, এই মানে এটা দ্য গড অফ স্মল থিংস, খ্রিস্টান পরিবারের মেয়ে, তাকে নিয়ে এই গল্পটা একটু এটা দিয়ে রাখছে, এখানে জিস্ট কথাটা দিয়ে আছে, একবার চুপ বলে নিও। এটার জন্য তিনি বুকার পুরস্কার পাইছিলেন। আর মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস তিনি লিখছেন গুজরাটকে কেন্দ্র করে। গুজরাটের মধ্যে যে এই যে একটা মুসলিম চরিত্র, এখানে যে ভারতের যে সাম্প্রদায়িক যে সংকীর্ণতা, এগুলো তিনি উপস্থাপন করছেন, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। তারপরে হলো এলএস মনরো লাগবে না, অমিতাভ ঘোষ দরকার নাই, এলডাস হাক্সলে দরকার নাই। এলডাস হাক্সলেটা শুধু মনে রাখতে পারো, এলডাস হাক্সলে লেখা বিখ্যাত দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড, ঠিক আছে কিনা? এবং তিনি সেখানে দেখাই দিচ্ছেন এলডাস, এই ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর মূল থিমটা একটু পড়ে শোনাও আমারে, এক লাইন।
পড়ো। Sir, কন্ট্রোল Aldous Huxley's vision of a future human race controlled by global capitalism is every bit as prescient as Orwell's more famous dystopia. মানে আমি তোমার বলে রাখি, তিনি এখানে মূল বিষয়টা মানে ব্রেভ নিউ ওয়ার্ল্ডের মধ্যে তিনি দেখছেন যে পুরোপুরি ভাবে, ঠিক আছে কিনা, হুম, ঠিক আছে কিনা, পুরোপুরি ভাবে কি পুঁজিবাদ দ্বারা পুরো পৃথিবীটা নিয়ন্ত্রিত হবে এবং প্রত্যেকটা ব্যক্তি, হ্যাঁ, ব্রেভ নিউ ওয়ার্ল্ড। তারপরে হলো অমর্ত্য সেন, তিনি কিসে নোবেল পুরস্কার পেয়েছেন? অর্থনীতিতে কি নোবেল পুরস্কার দেওয়া হয় কিনা, এটা হলো প্রশ্ন। 1969 সাল থেকে দেয়া হয়। 1969 সাল থেকে অর্থনীতিতে, এটা নিয়ে একটা বিতর্ক আছে, তোমরা একটু অ্যানালাইসিস করে নিও। নোবেল পুরস্কার, অর্থনীতিতে নোবেল পুরস্কার, এটা নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, তো স্যার এই অর্থটা স্যার বিশ্ব ব্যাংক থেকে দেওয়া হয়, কিন্তু ইয়ার থেকে দেওয়া হয় না, যে আলফ্রেড নোবেল থেকে, নোবেলের যে ট্রাস্ট ওখান থেকে দেওয়া হয় না, নোবেল ফাউন্ডেশন থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোবেল ফাউন্ডেশন থেকে দেওয়া হয় না, তাই না? কিন্তু তারপরে এটা নোবেল পুরস্কার হিসাবে কি হয়েছে বলো? ওকে, এই ইয়াটা শেয়ার হয় নাই? ওকে, অমর্ত্য সেন, তো তার বিখ্যাত গ্রন্থ হলো পভার্টি এন্ড ফেমিন, আমার আর দরকার নাই এখানে। আনা ফ্র্যাঙ্কের ডায়েরি, আনা ফ্র্যাঙ্কের ডায়েরির সাথে আমরা তুলনা করতে পারি ওই তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে তোমার জার্মানির যে নাৎসি বাহিনী, তারা যে নেদারল্যান্ড আক্রমণ করেছিল, সেই সময় যে তিনি আত্মগোপনে ছিলেন, যে দুর্ভোগের গল্পটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ধরনের প্রামাণ্য চিত্র। আনা ফ্র্যাঙ্কের ডায়েরি নামই হলো দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। আনা ফ্র্যাঙ্কের ডায়েরি সহজ মানে বলা হয়। বলো, এই আনা ফ্র্যাঙ্কের ডায়েরির সাথে বাংলা ভাষায় মুক্তিযুদ্ধের একটা গ্রন্থের সাথে তুলনা করা যায় বলো? এবং লেখছেন মহিলা। জাহানারা ইমামের। থ্যাংক ইউ সো মাচ। 71 দিনগুলো সেম দিদি, এটার মধ্যে মুক্তিযুদ্ধের চিত্র খুঁজে পাও, আর ওইখানে ডায়েরি অফ ইয়াং গার্লের মধ্যে কি পাই বলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার চিত্র। হ্যাঁ, অনিতা দেশাই, তিনি লিখছেন গেমস এট টুয়াইলাইট, মনে রাখতে পারো, লেস ইম্পর্টেন্ট, কিন্তু তারপরে অনিতা দেশাই ভারতীয় সাহিত্যিক, তার লেখা গেমস এট টুয়াইলাইট। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফাদার অফ দ্য নেশন, জাতির জনক। জাতির জনক নাকি জাতির পিতা সেটা বলো তো একটু, তিনি জাতির জনক না জাতির পিতা? জাতির পিতা। জাতির জনক। স্যার, পিতা তো আদম আলাইহিস সালাম স্যার। তিনি জাতির পিতা নাকি জাতির জনক? উত্তরে বলবা যে তিনি জাতির পিতা এবং জাতির জনক, তার জন্য দুইটাই ঠিক। তবে তিনি কি করছেন, এটা হলো একটা হলো রাজনৈতিক পরিভাষা জাতির জনক, আর জাতির পিতা হলো সাংবিধানিক পরিভাষা। ঠিক আছে, সংবিধানে জাতির পিতা হিসেবে গ্রহণ করা হয়েছে। কিন্তু একটা কমেন্ট বক্সে আমার একটু একটা তোমার সিক্রেট কারোর কাছে কমেন্ট বক্সে আমার জানাইবা যে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা আদৌ ঠিক কিনা। মানে মুসলিম জাতির পিতা তো কে বলো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ঠিক আছে, বলে যান এর আগে একটা ক্লাস করছি। হ্যাঁ বা না বলো না, আমি আগে দেখি লিটারেচার যারা আছো জাতির পিতা বলা। আমরা তো জানি স্যার। নো নো নো, তোমরা না, অন্যরা বলো। থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো দেখো না, আছে তো, মায়ের পক্ষে আছে। জাতির পিতা, বঙ্গবন্ধুর জাতির পিতা বলা উচিত কিনা, মানে একজন মুসলিম হিসাবে, ট্রু মুসলিম ইমান থেকে বলো। আদম আলাইহিস সালাম স্যার আমাদের কথা বলো না, জাতির পিতা। আমি হ্যাঁ কমেন্ট বক্সে লিখো, এটা ইয়াতে না বলো না। বঙ্গবন্ধুকে একজন মুসলিম হিসেবে বলা উচিত হবে কিনা, তুমি মুসলিম হিসেবে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা কি আদৌ ঠিক? কমেন্ট বক্সে দেখো, কমেন্ট বক্স দেখো, যারা হেয়ার পক্ষে দেখছো, দেখছো কিনা?
যারা হ্যাঁ বলতেছো জি স্যার। তারা কি কমেন্ট বক্স দেখতেছো? জি স্যার। তোমার পক্ষে স্যার। কয়জন আছে? আচ্ছা, হ্যাঁ, এবার এটাও আমাদের জাতিগত একটা দুর্ভোগ, মানে দুর্ভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা বললে আমাদের ইমানের ত্রুটি বা ঘাটতি দেখতে পাই, যে একটা বড় হতাশার বিষয়। হ্যাঁ, মনে রাখবা যে প্রত্যেকটা মুসলিম দেশের মধ্যে যেই লোকটাকে জিজ্ঞেস করবা আহ বঙ্গবন্ধু জাতির পিতা কিনা, সে যদি জাতির পিতা বলে, নাউজুবিল্লাহ বলে, ওরেই জিজ্ঞেস করে দেখবা যে পাকিস্তান জাতির জনককে, তখন সে গর্ব করে বুক ফুলাইয়া বলবে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। সেখানে তার কোনো ইমানের ঘাটতি দেখা যায় না। তারা জিজ্ঞেস করে যে মালয়েশিয়া, আধুনিক মালয়েশিয়ার জনককে, সে বুক ফুলাই বলবে, কি বলবে বলো? মাহাতির মোহাম্মদ। এভাবে গেলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, কি বলে না তোমার, কামাল আতাতুর পাশা, কারুর নাম নাকি তার কোনো ইমানের ঘাটতি দেখা যায় না। কোন জায়গায়? শুধু এক জায়গায়, ওইখানে। কোথায় বলো? বাংলাদেশে বঙ্গবন্ধুকে তো বললেই। মনে রাখবো যে প্রত্যেকটা স্যার রিকগনাইজড রাষ্ট্রধর্ম যদি ইসলাম হতো তাহলে হয়তো সমস্যা হতো না, আমাদের তো অসাম্প্রদায়িক দেশ, সেজন্য সমস্যা কোন হয় আর কি। কোন তুমি তো শব্দের অর্থই বোঝো না, মানে তোমরা তো অর্থই বোঝো নাই। মানে জাতির পিতা, পিতা শব্দ মানে কি? আব্বা আমার যে জন্ম দিয়েছেন তাছাড়া আর পিতা হয় না। অর্থনীতির জনক মানে অর্থ হলো অর্থনীতির বাবা মায়ের বিয়ে হয়েছে, তাই না? এরপরে জনক হয়েছে, এরকম। এটাই যদি শুধু বুঝছো যে পিতা মানে কি, পিতা শব্দের অর্থটা এলো, এটাকে বলা হয় হোমোগ্রাফ। এটা হলো মানে একটা শব্দের বহুবিধ অর্থ আছে, প্রায় অক্সফোর্ডের মধ্যে 13 থেকে 14টা আছে। ফাউন্ডার হয়, পায়োনিয়ার হয়। এই পিতা শব্দের অর্থ চাচারও পিতা বলা হয়, জানো? চাচা মিল্লাতা, এই যে আজারা, মানে কোন কোন পরিভাষায় ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিল আজর, কিন্তু কোরআন শরীফে স্যার কিছু শুনতে পাচ্ছি না। স্যার আপনি মিউট হয়ে গিয়েছেন স্যার। স্যার আপনি মিউট হয়ে গেছেন। তো এই হলো বিষয়। তাহলে মানে পিতা মানে হলো ফাউন্ডার, তিনি অন্য কিছু। স্যার শুনতে পাইনি স্যার, আপনি মিউট ছিলেন। কতটুকু পর্যন্ত শুনছিলাম? স্যার পিতা শব্দের বহুদিক অর্থ আছে। শুনছিলাম স্যার পিতা শব্দের বহুদিক অর্থ আছে। বহুবিধ। এই যে মানে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে বললাম যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যে আজর ছিল, এখানে যে ওই ক্বালা আবিহি আজারা, এই আবি মানে হলো হচ্ছে চাচা। অনেকে অনেকে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিল আজর, বাবা না। চাচাকেও বাবা বলা হয়। তাহলে পিতা শব্দটার মানে এটা একটা হোমোগ্রাফ। একটা শব্দের বহুমুখী অর্থ হইলে এটাকে বলা হয় কি বলো? স। স মানে কি বলো? SW, স মানে কি? স মানে করাত হয় স্যার, করাত। করাত। স মানে হ্যাঁ, কাঠুরে। স মানে হলো দেখলাম, তাই না? পাস্ট টেন্সে আছে, তাহলে এরকম। তো এই মানে ওই যে এয়ার, এয়ার শব্দের অর্থ কি বলছিলাম? যে হোমোগ্রাফ, একটা শব্দের বহুমুখী অর্থ। এয়ার শব্দের অর্থ আকাশ। এয়ার ফোর্স মানে কি? আকাশ বাহিনী। এয়ার শব্দের অর্থ কি? বাতাস বাহিনী। তাহলে এয়ার মানে কি? বহুবিধ। হুম, স্যার বহুবিধ অর্থ থাকতে পারে হ্যাঁ, স্যার। বহুবিধ। তাহলে এই ফাদার অফ দ্য নেশন মানে হলো, ফাদার শব্দটা হলো ফাউন্ডার অর্থে, স্থপতি, জনক অর্থে, মানে পায়োনিয়ার অর্থে। তাহলে এটাতে সমস্যা কোথায়? এবং আমি তোমার এরপরে তোমার কারণ ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। নবী যেহেতু বলছেন, এখন থেকে আজকে থেকে আব্বারে কি বলা উচিত বলো? নানাও ভাই, আব্বাও ভাই, আম্মাও ভাই। কারণ নবী তো এই কথা বলে গেছেন যে ভাই তো। আদম সন্তান না হিসেবে তো স্যার আমরা উনি সব ভাই, বলছেন, ঠিকই তো। এইটা এখন অর্থ ভাই মানে এটা, এই অর্থে, এটা নিয়ে বুঝছো তুমি? এই হলো দৌড়। না স্যার ভ্রাতৃত্ববোধ বঙ্গবন্ধু জাতির মানে পিতা, তাতে সে পিতা মানে আব্বা খুঁজে পাচ্ছে, আরে কি লজ্জা হইতেছে, সে আব্বা, তাই না? আর এখানে মোহাম্মদ নবী বলে গেছেন ভাই, কিন্তু সে তার বাবারে ভাই বলে না। কেমন নবীর দুশ্মন, তাই না? যে বঙ্গবন্ধুরে জাতির পিতা বলতে লজ্জা পায়, সে তাকে দিয়ে তার বাবারে কি বলাবে বলো? ভাই বলাবে। ভাই। নবী বলছেন। এরপরে আরো আমি যে সবচেয়ে শক্ত প্রামাণ্য দলিল যেটা, আমি গ্রামার ক্লাসে আমাদের একদিন বলতে গিয়ে ভুলে গেছিলাম। ইয়াছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। দা ওয়ার্ড রাহিম, তুমি দেখবে এটা কোন সূরা ভুলে গেছি। এই বিসমিল্লাহির রহমানির রহিম, রাহিম মানে এটা কি? সূরা তাওবা স্যার, সূরা হ্যাঁ, তাওবা। তাওবার শেষ লাইনটা, তাই না? জি তাওবার স্যার। শেষ লাইনটা। এই দেখো না, বিসমিল্লাহির রহমানির রাহিম, এই রাহিমটা কে বলো?
আল্লাহ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, তাই না? রহিম মানে আল্লাহ। আর লাকাদ জাআকুম, এই যে হ্যাঁ, রউফুর রহিম, এই রহিম কে বলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাম্মদ বোঝাচ্ছে সাল্লাল্লাহু নাকি? আলাইহি সাল্লাম। আর ওই যে আসমানীদের ইয়াতে রহিমউদ্দির, এই যে রহিম আছে না, রহিমউদ্দি, এই রহিম কে? আসমানীদের গল্পে যে রহিমউদ্দিন রে নিয়ে আসছে, মানুষ। স্যার একই শব্দ মানুষ। আল্লাহ, একই শব্দ মানুষ, একই শব্দ নবী। দ্যাটস কল হোমোগ্রাফ। এবং ওই যে তোমার সূরা বাকারার শেষের লাইনটা বলতে পারবে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন, তাই না? মাওলানা, মাওলানা মানে আল্লাহ, নিশ্চয়ই আমাদের প্রভু, লর্ড আল্লাহ। মাওলানা মানে নবী, মাওলানা মানে হলো মৌলভী সাহেব। তাহলে একই শব্দ ভিন্ন জন, তাহলে যে অর্থে আল্লাহ মাওলানা, সেই অর্থে নবী যে মাওলানা না, সেই অর্থে মুর্শিদের ইমাম সাহেব মাওলানা না। যে অর্থে আদম আলাইহিস সালাম পিতা, সেই অর্থে আমাদের আমার বাবা পিতা নন। সেই অর্থে কি বলো, সেই অর্থে কি ইব্রাহিম আলাইহিস সালাম পিতা নন। সেই অর্থে কি, সেই অর্থে কি তোমার বঙ্গবন্ধু পিতা নন। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। ওকে, তো এই আর কি। তো এই হলো বিষয়। তো জাতির জনক ক্লিয়ার, সেন্সটা ক্লিয়ার? কোনো কারোর কোনো প্রবলেম আছে? জি না স্যার। স্যার তাহলে কি বোঝা যাচ্ছে যে ওনাকে জাতির পিতা বলা যাবে? বলা না যাবে না কেন? স্যার না স্যার, এখানে সেটাই জাতির মানে পিতা জাতির 30 সেকেন্ড সময় দাও, 30 সেকেন্ড। এখানে বলা যাবে না, বলতে হবে। দ্যাটস ডিসিশন, ফাইনাল ডিসিশন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 7 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। জিতবে এবার নৌকা। আসতেই তো নৌকা তাহলে জিতবে। ক্যাম্পেইন করতেছেন? আচ্ছা, অত অত কথা তোমার বলার দরকার নাই। আপাতত একটু পর্যন্ত থাকো, 1971 থেকে 75 থাকো, অত দূরে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, স্যার এখানে তো রাজনৈতিক মহড়া হয়ে যাচ্ছে স্যার। শোনো, উম, আমি আবার বললাম, কখন বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র কিনা? জি স্যার। বাংলাদেশে জি স্যার। সুষ্ঠু নির্বাচন হয় কিনা? সাংবিধানিক জি ভাবে জি স্যার। গণতান্ত্রিক স্যার। কোন কোন তোমরা খুব সাবধান, আমি বলে রাখলাম, মনে রাখবা যে তোমরা একটা নির্মম ভেরিফিকেশনের মুখোমুখি হইবা। এমন একটা কলোনিয়াল রাষ্ট্রে বসবাস করি আমরা, যেখানে আমরা কেউই কি বলো কেউই কি বলো, আমরা অন্য কিছু না, কি বলতেছিলাম, এই জন্য সাবধান মনে রাখবা যে বুঝবা যে কি পরিমাণ খেসারত দিতে হয়। হ্যাঁ, তো বাংলাদেশ এখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে। এটি হলো আমাদের যারা চাকর হইতে যাচ্ছি তাদের এইটাই কথা। তুমি এখানে বিপ্লবী হইও না। হ্যাঁ, এই স্যার এই বিপ্লবের যে জি স্যার, খেসারত নির্মম দিতে হবে। এক্স্যাক্টলি ভেরিফিকেশন, স্যার। এটা একটু স্যার বলবেন স্যার? তুমি যেটা বলতে চাচ্ছ এটা হলো আর্ন জেনিফার টাইগার। আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরে টাইগার আছে। মনে রাখবা যে ইয়াতে আছে, কি বলে না, ওই যে আর্ন জেনিফার টাইগার্স মানে হলো চাচি, জেনিফার চাচি, দেখবা যে ইয়াতে পড়বো আমরা। হ্যাঁ, চাচি বাঘ আঁকে, বাঘের ছবি আঁকতেছে, এরকম হিংস্র হিংস্র বাঘ আঁকতেছে, যে চাচি কোনো কথা বলতে পারে না। ওই বাঘ হলো চাচির ভিতরে বাঘ সমাজের কারণে, তার পরিবারের চাপের কারণে, স্বামীর ভয়ের কারণে তার বাঘ আর প্রকাশিত হয় না। তো আর্ট জেনিফার টাইগার্স আমাদের ভিতরে প্রত্যেকের কি আছে? বাঘের হুঙ্কার, রাগ, ক্ষোভ, অভিমান, অনেক কিছুই আছে। আমরা জানি যে স্বাধীনতা অনেক বেশি দাম দিয়ে কিনা হইলো, আমরা ক্রমাগত ভাবে কম দামে এটা বিক্রি করতেছি এবং করছি। গণতন্ত্রের জন্য যে সংবিধানের মূলনীতির মধ্যে যে গণতন্ত্র, সেটার জন্য যে সংগ্রাম, এই অনেক আমাদের আকুতি আছে, কিন্তু আমাদের মুখ দিয়ে কি বের হয় বলো, তাই না? এটি হলো বিষয় আর কি। সাবধানের থেকেও এই জন্য কথা বলতে বলতে খুব বি কেয়ারফুল। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল স্যার, যদি কিছু মনে না করেন। হুম। স্যার এই যে বিএনপি আওয়ামী লীগ, এটা কি স্যার ভেরিফিকেশনে কোনো প্রভাব ফেলে কিনা স্যার? অনেক, শুধু ফেলে কিনা, এই জন্য তো বলছি যে মানে এখন থেকে নিজেরে আগে আড়াল করার চেষ্টা করবো। আর 500%। তুমি বুঝতেছো না কেন? ভেরিফিকেশন দরকার কি তাইলে? আর তুমি যদি বিএনপি আমলে মানে যদি সরকার আর সরকার বিরোধী মনোভাব না থাকলে আর ভেরিফিকেশন দরকারটা কি আমার বলো? ভেরিফিকেশন দিয়ে যাচাই করা হইতেছে কি আসলে? একটু স্যার এবার যারা 43 দিছে তাদের কি হবে যদি আর যারা, বিএনপি চলে আসে? হ্যাঁ যারা, এই জন্য তো বললাম আমি, তো এই জন্য তোমরা সাবধানে থেকো। অ্যান্টি গভর্নমেন্ট কোনো মনোভাব, কোনো কথাবার্তা, এগুলা বললে কোন জায়গা থেকে কে কোন জায়গায় কালপ্রিটের মতো কাজ করে বলা তো যায় না। হ্যাঁ,
এবার তাহলে বঙ্গবন্ধু নিয়ে বললাম তো। তার বিখ্যাত গ্রন্থের নাম হলো আনফিনিশড মেমোয়ার্স। মনে রাখবা যে আমরা আমরা একবার আছে না আমাদের ইয়ার মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পড়ছো কিনা? আমরা তো ওই সময় অনেকে বই কিনে নেই, পড়ছি। কি কি পড়ছো? লাইন গুলো আছে ভাইবার মধ্যে, হ্যাঁ। কোন কোন উক্তিটা তোমার ভালো লাগছে? এই উক্তিটা ভালো লাগছে বলছো। বইটা কি পড়ছো? পড়ছি। বলো যে বইয়ের মধ্যে প্রচ্ছদের ছবি কি। কিন্তু ওই সময় তো বইটা অ্যাভেলেবেল, মানে আমরা এত বেশি পড়াটা নাই তখন, আর বলতে পারি নাই। তখন বুঝছে যে বই পড়ছে, বঙ্গবন্ধু অসমাপ্ত বই পড়ছে না, পড়ছে কি বলো? গাইড বই। তো অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, এই দুইটা বই তোমরা অবশ্যই পড়ে ফেলো। আর 3 নম্বর হলো আমার দেখা নয় আচিন। এই বইগুলো যেহেতু প্রার্থী হিসেবে একবার হলো তোমার মাথায় মানে মাথায় রাখা উচিত। এখানে অনেক আবেগের কথা আছে। তাকে 1971 সালের উনি পয়েট অফ পলিটিক্স, হ্যাঁ, নিউজ উইক পত্রিকা, এই পত্রিকাটাও তুমি বঙ্গবন্ধুর বাড়িতে গেলে পাইবা। নিউজ উইক পত্রিকার মধ্যে তিনি পয়েট অফ পলিটিক্স শিরোনামে, তিনি পয়েট অফ পলিটিক্স নামে তিনি অর্থাৎ তার নাম পয়েট অফ পলিটিক্স নামে বিখ্যাত নিউ ইয়র্ক নিউজ উইক পত্রিকার মধ্যে, কিছুদিন আগে পত্রিকাটার অফলাইন সংস্করণ বন্ধ হয়ে গেছে। এই বিখ্যাত নিউজ উইক পত্রিকার মধ্যে তিনি কি করেছেন বলো? তাকে নিয়ে সংবাদ ছাপা হয়েছে। নামটা কি বলো? শিরোনামটা কি? পয়েট অফ পলিটিক্স, তাই না? এই যে ধরো আমরা রাজনীতির কবি, এবং তিনি যে 3 ভাষা সাবলীল, তিনি এখানে বলা হয়েছে যে তিনি 3 ভাষায় সাবলীল। এরপরে বলছে যে হ্যাঁ, কি বলছেন যে পৃথিবীতে নো সেকেন্ড লিডার ইন্ডিয়ান ইনক্লুডিং ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইনক্লুডিং মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সহ ইন্ডিয়ার এমন কোন দ্বিতীয় নেতা নাই যার ডাকে প্রাণ দেওয়ার জন্য মানুষ হাতে করে নিয়ে চলে আসে। ওকে, পয়েট অফ পলিটিক্স। তারপরে মনে রাখবো যে আমরা যে বাংলাদেশ নামকরণ করি, আমরা যে দেশের নাম বাংলাদেশ বলি, এটা কে বলছেন বলো? দেশের নাম বাংলাদেশ নামকরণ করছেন কে? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 5 ডিসেম্বর 5 ডিসেম্বর আমার মনে বাংলাদেশে কি, তোমরা এটা অনেক জায়গায় উদযাপিত হওয়ার কথা। আমি বাংলাদেশে থাকতে দেখছি যে মুক্তিযুদ্ধ জাদুঘরে একবার আমি নিজে উপস্থিত ছিলাম। বাংলাদেশ নামকরণ দিবস উদযাপিত হয়েছে কিনা জানি না, ডামাডোলের মধ্যে হয়তো এই অবস্থায় না হওয়ার কথা। 1969 সালে 5 ডিসেম্বর বঙ্গবন্ধু নাম বলছিলেন যে দেয়ার ওয়াজ এ টাইম when all the efforts were made to erase the word Bangla from this land in its map. The existence of Bangla was found nowhere except the term Bay of Bengal. শুধু বে অফ বেঙ্গল বললে সব চেষ্টা করা হয়েছিল বাংলা শব্দটাকে মুছে ফেলার জন্য। শুধু বে অফ বেঙ্গল বললে বাংলা শব্দটাকে খুঁজে পাওয়া যেত। আই অন বিহাফ অফ পাকিস্তান অ্যানাউন্স টুডে, আমি পাকিস্তানের পক্ষ থেকে আজ ঘোষণা করছি এই দেশের নাম হবে বাংলাদেশ। ওকে, হ্যাঁ। এই যে দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, একদম পুরা ঝাঁঝরা করে ফেলবা, মুখস্থ করে এগুলা কিন্তু রিটার্ন পরীক্ষায় কাজে লাগাইতে পারবা, ভাইভাতে কাজে লাগাইতে পারবা। দিস টাইম দ্য স্ট্রাগল ইজ ফর আওয়ার ফ্রিডম, দিস টাইম দ্য স্ট্রাগল ইজ ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এবারে সংগ্রাম যাতে আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম। তুমি জানো কিনা এই বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণটা একটা বিখ্যাত কালজয়ী গ্রন্থে সংকলিত হয়েছে। বইটার নাম জানো কিনা কেউ? ভুলে গেছি। এটার নাম হলো বইটার নাম কি বলো? বইটার নাম হলো জ্যাকব এফ ফিল্ডের লেখা। হ্যাঁ, জ্যাকব এফ ফিল্ড। লেখকের নাম কি বলো? জ্যাকব এফ ফিল্ড। হ্যাঁ, জ্যাকব এফ ফিল্ড তিনি লিখছেন উইনস্টন চার্চিলের একটা ভাষণের নাম অনুসারে ভাষণ। বইটার নাম বলো, মাথা থেকে স্কিপ করছে একটু বের করো। জ্যাকব এফ ফিল্ডের যে ভাষণ সংকলন করছেন, এর মধ্যে বঙ্গবন্ধুর ভাষণটা নিছেন। উই শ্যাল ফাইট অন দ্য বিচেস। হ্যাঁ, উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, দ্য স্পিচেস দ্যাট inspired history, the speeches that inspired history, তাই না? জি স্যার। The speeches that we shall fight on the beaches, the speeches that inspired history. হ্যাঁ, ওকে। তো speeches that story জ্যাকব ফিল্ড, জ্যাকব এফ ফিল্ড। হ্যাঁ, মনে রাখবা যে এগুলো 7ই মার্চের। হ্যাঁ, জ্যাকব এফ ফিল্ড মানে উই শ্যাল ফাইট অন দ্য বিচেস। আমরা এইটা হলো কার নাম? ওই বইয়ের শিরোনামটা করা হয়েছে উইনস্টন চার্চিলের একটা ভাষণের নামে। আমরা জলে স্থলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি ভাষণ দিয়েছেন, আমরা জলে স্থলে অন্তরিক্ষে যেখানে যাই সেখানে যুদ্ধ করবো, আমাদের যুদ্ধের উদ্দেশ্য হলো আমরা বিজয় অর্জন করা। এবং মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য উইনস্টন চার্চিল এই ভাষণটা দিয়েছিলেন। হ্যাঁ,
তো এই আর কি। তারপরে স্যার মেমোয়ার বিষয়টা কি? মেমোয়ার স্মৃতি কথা? মেমোরি আর মেমোয়ারের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, মেমোরি আর মেমোয়ার। হ্যাঁ, মনে রাখবা যখন কোনো অটোবায়োগ্রাফিক যদি কোনো লিখিত ভাবে কোনো স্মৃতি ইয়া হয়, মেমোরি হলো স্মৃতি, আর যখন মেমোরিটা লিখিত ভাবে হয় তখন এটা মেমোয়ার হয়। হ্যাঁ, অটোবায়োগ্রাফি। তো দিস ইজ দ্য বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিল তুমি আরেকটা যদি কাইন্ডলি ইন্টারভিউ উইথ স্যার ডেভিড ফ্রস্ট, এটা কি দেখছো কেউ? জি স্যার, দেখছি স্যার। দেখা তোমার, আমি মনে করি দেখলে তুমি ইংলিশের দেখবা যে কত ফ্লুয়েন্টলি তিনি উত্তরগুলা দিচ্ছেন। স্যার বিষয়টা বুঝিনি, একটু আরেকবার বলবেন প্লিজ। ইউটিউবে এখন এই লাইনটা লেখা সার্চ দাও, ইন্টারভিউ উইথ স্যার ডেভিড ফ্রস্ট, কি লিখে সার্চ দিবা? এইটা না স্যার, মেমোয়ারটা। মেমোরি স্যার লিখিতভাবে কোন ইন্টারভিউ স্মৃতিচারণ উইথ করলে, স্যার যদি ডেভিড ফ্রস্ট। স্মৃতিচারণ করলে মেমোরি মানে স্মৃতি, কিন্তু যখন স্মৃতি কোনো লিখিতভাবে লিখিত রূপে প্রকাশ করা হয় সেটা কি বলো? মেমোয়ার, স্মৃতিস্মারক। হ্যাঁ, দ্য গ্রেটেস্ট। সেখানে জিজ্ঞেস করছিল এই ইন্টারভিউ স্যার ডেভিড ফ্রস্টের মধ্যে বঙ্গবন্ধুর দীর্ঘ আধা ঘন্টার মধ্যে দেখবা যে এই ইয়াটা আধা ঘন্টার মতো তোমার কি ইয়াটা ছিল, তাই না? ইন্টারভিউটা ছিল। এখানে দেখবা যে গাড়িতে চলতে, হাঁটতে চলতে বিভিন্ন জায়গার মধ্যে তিনি কি করছেন বলো? এই ইয়াটা দিচ্ছেন। হ্যাঁ, ধরো তোমার 30 সেকেন্ড একটু দেখাই নেই যেহেতু সুযোগ আছে। স্যার মুজিব মুভিটা দেখছেন স্যার? মুজিব মুভি আমার পুরোটা দেখার সুযোগ হয় না, একটু ট্রেলার দেখছি। এ হলো তো এখানে কাইন্ডলি তোমরা সরি কি বললাম না, কি বলতে চাচ্ছিলাম যে ও তাহলে এক পর্যায়ে দেখবা যে তিনি কান্না করে ফেলছেন, বলছে যে আমার বন্ধু আওয়ামী লীগের প্রচার সম্পাদক, নামটা বলে গেছি, দেখবে যে নামটা বললো যে বলো পাকিস্তানের কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বলছে এরা মানুষ না, দে আর ওর্স দেন কি বলো অ্যানিমেল, পশু। পৃথিবীতে কোনো এরকম পশু খুঁজে পাবে না। আওয়ামী লীগের প্রচার সম্পাদকের নাম কি ছিল? আমার বন্ধু, নামটা কি বললো? দেখছো অবস্থাটা? দেখবা যে বন্ধুর নাম বললো যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিল, ওকে ধরে নিছে, নেওয়ার পরে কয়েকদিন বাইরে রাখছে, তারপরে একটা হাত কাটছে, কান কাটছে, নাক কাটছে, এইভাবে করে কয়েকদিন করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাইটা তারে হত্যা করছে। বলছে পৃথিবীর কোনো প্রাণী, পশু একটা নাম বলো যে এরকম দেখেন, মানে তাদেরকে মুসলিম বলো না, আমি মানুষও তাদেরকে বলতে চাই না, এই ইয়াটার মধ্যে তিনি বলছেন আর কি। হ্যাঁ, তো হচ্ছে যে এইখানে তিনি বলছিলেন যে আপনার সবচেয়ে স্ট্রং জোন কোনটা, তখন তিনি বলছেন যে কি বলছিল, আপনার সবচেয়ে শক্তিশালী জোন কোনটা? My greatest strength is the love for my people. No, is the love for my people. My greatest weakness is that I love them too much. এবং তিনি এটার খেসারত দিছেন। এটা বাংলা রিটেন পরীক্ষা দিবাই, I have given you independence and now go and preserve it. হ্যাঁ, আমি স্বাধীনতা অর্জন করেছি, যাও এটাকে ধরে রাখো। হ্যাঁ, বাংলাদেশে যত রিটেন পরীক্ষা তুমি দিবা সব জায়গার মধ্যে বাংলাদেশের উন্নয়নের গাথা, বাংলাদেশে মাদক নির্মূল, জঙ্গিবাদ নির্মূল, যত ভালো ভালো খারাপ খারাপ জিনিস আছে সবগুলাতে লিখবে বঙ্গবন্ধু একটা আশাবাদ ব্যক্ত করে গেছেন যে আমি তোমাদেরকে স্বাধীনতা দিচ্ছি, যাও এটাকে ধরে রাখো। এই কোটেশন দিয়ে তুমি ইয়ে করতে পারো। হ্যাঁ, 1971 সালে অগ্নিঝরা মার্চের দিনগুলোতে বঙ্গবন্ধু এই কথা বলছিলেন যে nobody should play with fire, nobody should try to suppress the will of 70 million people. When 70 million people are determined to achieve something, no power on earth can suppress them. Today, tomorrow, the day after tomorrow, victory is ours. কি সাংঘাতিক কথা তুমি দেখছো বিষয়টা, যে আগুন নিয়ে কেউ খেলা করো না, বুঝছো কিনা? আগুন নিয়ে কেউ খেলা করো না। তোমরা কি করতে পারবে না বলো? 70 মিলিয়ন মানুষের ইচ্ছাকে সাপ্রেস করা উচিত না। এরকম দেখবো একদম মানে খুব রক্তচক্ষু নিয়ে তিনি এই একটা এরকম একটা যে আগুন নিয়ে কেউ খেলা করা উচিত না। যখন টুডে 7 কোটি মানুষ যখন কোনো কাজ করার জন্য একতাবদ্ধ হয়, দৃঢ়তা ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর কোন শক্তি তাকে কি করতে পারে না, প্রতিহত করতে পারে না। মনে রাখবা যে আজকে কালকে নইলে পরশু বিজয় আমাদেরই হবে, কারণ খুঁটির নাম 7 কোটি মানুষ। তাহলে এটাই হলো স্পিরিট অফ কি বড় লিবারেশন। এই ধরনের রচনা যদি আসে, স্পিরিট অফ লিবারেশন, মুক্তিযুদ্ধের চেতনা রচনা আসলে তুমি বলবা এই লাইনটা কোটেশন দিয়ে করবা, যে এই লাইনটা কোটেশন হিসেবে ব্যবহার করবা।
যে কি কি কোটেশন বলো? Nobody should মুখস্থ করে ফেলবা, nobody should play with fire, nobody should try to suppress the will of 70 million people. When 70 million people are determined to achieve something, no power on earth can suppress them. Today, tomorrow, or the day after tomorrow, victory is ours. কথা clear? Yes, sir. ওকে, হ্যাঁ, ডান। আজকে আমার একটু ছুটি দিয়ে দাও, আমার একটু কাজও আছে। আগামী ক্লাসে টেনে নেবো। হ্যাঁ, একটু এ পর্যন্ত থাকুক আজকে। স্যার ক্লাসগুলো কি করব স্যার, কিভাবে ডাউনলোড করব? ডাউনলোড করে না, এগুলো রেখে দাও, অবসর সময় যখন পাইবা দেখতে স্যার থাকো। আমি তো ইমেল দিতে পারি নাই, একটু দেরি করে জয়েন করছি। ওই যে ইকফার নাম্বারটা নিয়ে নাও, ইকফার সাথে যোগাযোগ করো। ঠিক আছে ইনশাল্লাহ। দেখলাম আগামী এক ক্লাসে নাম্বার ক্লাস বাদে বাকিগুলো অ্যাক্সেস করা যাচ্ছে না। একটু পর অ্যাক্সেস করতে পারবা একসাথে, মনে হয় কতজনের যে আমি তারপর দেখবো যে আগামী ক্লাসে ফিডব্যাক জানাইও। হ্যাঁ স্যার একটু কথা বলতাম। আগে বলো, অ্যাক্সেস করতে পারছো এমন কেউ আছো কিনা কয়েকটাতে? ওপেন করি নাই। স্যার 1 নাম্বার আর 3 নাম্বার ক্লাসটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, পাইবা, বাকিটাও জি পাইবা। স্যার, ঠিক আছে, বাকিগুলো হচ্ছে না। হবে না হলে আমি বিকল্প ব্যবস্থা করবো। হ্যাঁ দেখি। হ্যাঁ ওকে স্যার স্যার গ্রুপের ভিডিও গুলো কি থাকবে? থাকবে না? কি হয়, গত বৃহস্পতিবার লিংক দিছে 8:50 স্যার, দেখা যায় জয়েন করতে করতে লেট হয়ে যায়, একটু আগে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলে দেবো। এমন স্যার আমি কি করতে পারি স্যার? স্যার আমাকে তো ফেসবুকে ব্যান দিয়েছে স্যার, আমি কি করব স্যার? তুমি এটা নতুন একটা আইডি খুইলা জয়েন করে ফেলো। হ্যাঁ আচ্ছা স্যার। আর সাফিক্স প্রেফিক্স আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম মানে কিভাবে? সিনোনিম অ্যান্টোনিমের জন্য লতিফ স্যারের বইটা ভালো করে পড়তে পারো। লতিফ স্যারের ভোকাবুলারির যে 500 শব্দ পারলে এটারে ক্যাচ করো, এটারে খুব ভালো হবে। আর সাফিক্স প্রিফিক্স তো 2 পৃষ্ঠা মুখস্থ করে ফেলো, 2 পৃষ্ঠার বেশি তো কিছু নেই। সাফিক্স প্রিফিক্স শুধু উদাহরণগুলো মুখস্থ করো, সাফিক্স প্রিফিক্স এর জন্য উদাহরণগুলো মুখস্থ করো। হ্যাঁ আর সিনোনিম অ্যান্টোনিমের জন্য সবচেয়ে বেটার হয় মানে ভোকাবুলারির জন্য পত্রিকা পড়া। পত্রিকা পড়লেই কিন্তু রিচ করতে পারবা। সাথে পত্রিকা পড়া যে এসেনশিয়াল শব্দটা আছে এটাকে সিনোনিম অ্যান্টোনিম পড়ো, সাথে তুমি চাইলে লতিফ স্যারের বইটা পড়তে পারো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। স্যার আজকে আপনাদের কি অনুবাদের কোনো কোর্স আছে স্যার? রিটেন পরীক্ষার আগে, রিটেনের আগে। হ্যাঁ স্যার আপনি একটু হচ্ছে যে যেগুলো গ্রামার আছে গ্রামারের টপিক ওয়াইজ একটু আগের মতো পরীক্ষা নিলে ভালো হতো। শেষের দিকে ইনশাআল্লাহ। হ্যাঁ জি স্যার। আল্লাহ স্যার আপনার কি আসসালামু গ্রামারের আলাইকুম কোর্স স্যার। আছে স্যার আলাদা? গ্রামারের তো কোর্স এটা একটা শেষ পর্যায়ে আছে। আমরা 99 নম্বর স্টেপে আছি না নাকি? হয়তো এটা শেষ হওয়ার পরে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইমিডিয়েটলি হবে। আচ্ছা স্যার। স্যার হচ্ছে ভালো লতিফ থাকবেন। স্যার আমাদেরকে বলছিল যে হচ্ছে এমনি মানে অদিতির এমনি পেজে বলছিল যে হচ্ছে গ্রামারের একটা ক্লাস নিবে, মানে কি কি পড়তে হবে তার উপর একটা ক্লাস নিবে, কিন্তু পরে বলছিল যে 10 তারিখের পরে নিবে, কিন্তু এখনো নেয় নাই। স্যার তো ব্যস্ত মানুষ, সমস্যা নেই। স্যার বললে অবশ্যই এটা পাবে। হ্যাঁ অবশ্যই পাবে। ওই সিলেবাসটা ফলো করো, স্যার যেটা দেবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি পরশুদিন দেখা হবে, বৃহস্পতিবার দেখা হবে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম।